ধারাবাহিকের শুরুতে দেখা যায় বিদ্যা তো সকাল সকাল কলেজে চলে গেছে। কলেজে গিয়েই বিদ্যা দেখতে পায় কাশ্যপবাবুও সেখানে চলে এসেছে। কাশ্যপবাবুকে দেখে বিদ্যা বলছে, কি ব্যাপার কাশ্যপ ব্যানার্জি এই কলেজে? কাশ্যপবাবু তখন বিদ্যাকে বলছে যে এমডির সঙ্গে দেখা করতে এলাম, যাকে আমি নিজে হাতে ধরে ওই চেয়ারটাতে বসিয়েছিলাম, এমডির চেয়ারে। এই এমডি এখন একটা করে অর্ডার পাস করছে, একটা করে সিগনেচার করে সকলকে পুরো কাঁপিয়ে দিচ্ছে। সেই এমডি এখন আমার প্রতিপক্ষ হয়ে উঠেছে। বিদ্যা তখন কাশ্যপবাবুকে বলছে, প্রতিপক্ষ তো আমি জন্ম থেকেই আপনার ছিলাম, আর আপনি যদি বলেন তাহলে আমাদের পারিবারিক হিস্ট্রিটা এখানে সকলের সামনে খুলতে পারি। কাশ্যপবাবু তখন বলছে যে তুমি আমাদের পরিবারের কেউ নও, তাই জন্য এই হিস্ট্রিটাও খোলার কোনো দরকার নেই। আর হ্যাঁ, আমি যেটা বলতে এসেছিলাম, তুমি আজই এই কলেজ থেকে রিজাইন করে চলে যাবে, আর বাকিটা আমি অফিসিয়ালি বুঝে নেব। এমডির পোস্ট থেকে না তোমাকে কি করে সরাতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি বিদ্যা। একটা বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং ডাকা হবে, আর সেখানে যা হওয়ার হবে। আর সেই মিটিংয়ের আমি মেন সিদ্ধান্ত নেব, কারণ এই কোম্পানির আমিই হচ্ছি সবার মাথা। বিদ্যা এরপর অবাক দৃষ্টিতে বলছে, তাহলে এই বিদ্যা ব্যানার্জিটাকে আর এই রাজদেব চ্যাটার্জিটাকে? কাশ্যপবাবু তখন বলছে, তারা কে তুমি ঠিক সময় মতন জানতেই পারবে। মোট কথা হলো, তোমাকে আর এই কলেজে রাখা যাবে না, সরি। বিদ্যা তখন বলছে, কেন? কলেজটা কি আপনার বাপের সম্পত্তি নাকি? যেহেতু আমি আপনার দত্তক কন্যা বলে তখন ইন বা যখন আউট করিয়ে দেওয়া যায়। প্রিন্সিপাল তখন বিদ্যাকে বলছে, বিদ্যা তুমি প্রপারলি বিহেভ করো। বিদ্যা তখন বলছে, তুমি নয় আপনি করে কথা বলুন, আর বিদ্যা নয় বিবি, বিদ্যা ব্যানার্জি দি এমডি। বাবু এরপর সকলকে বলছে যে আমি কিন্তু এই বিদ্যা ব্যানার্জিকে আর এই কলেজে দেখতে চাই না। আমি বোর্ড অফ ডিরেক্টরদের সকলকে ডাকবো, আর তারপর একটা মিটিং তৈরি করে ওকে আমি বের করব। বিদ্যা তখন বলছে, কেন আমাকে তাড়াবেন কেন? ওই 440 ভোল্টে কি আপনার হাত পড়ে গেছে নাকি? কাশ্যপবাবু তো শুনেই অবাক, বলছে, তুমি কি বলতে চাইছো? প্রফেসর পূর্বাশা তখন বিদ্যাকে বলছে, কিসের 440 ভোল্ট? প্রফেসর এস এম তখন বলছে যে থাক না ওদের কথা, ওদের পারিবারিক বাবা মেয়ের মধ্যে কথা হচ্ছে, তার মধ্যে আপনি ঢুকছেন কেন? কাশ্যপবাবু তখন বলছে, কিসের বাবা? আমি বাবা টাবা কিচ্ছু নই। বিদ্যা তখন বলছে, আমি জানি তো আপনি আমাকে মারার জন্য লোক লাগিয়েছেন, ওই যুক্তা গোপাল বোর্ডওয়ালা, আপনার তো যত সব ক্রিমিনালসদের সঙ্গে মেলামেশা। কাশ্যপবাবু তখন বিদ্যাকে বলছে, এগুলো না মেলামেশা করতে হয়, ওপরে উঠতে গেলে এই সব লোকেদের সঙ্গে মেলামেশা না করলে চলে না। বিদ্যা তখন চিৎকার করে বলছে, করতে হয় না, এটা আমি প্রমাণ করে দেবো এই কলেজের ছাত্রছাত্রীদের দিয়ে। এই সমাজের ছাত্রছাত্রীরা এই কলেজটাকে সমাজের বুকে এগিয়ে নিয়ে যাবে। এটা আমি আপনাকে বলে রাখলাম, আর আপনি কিচ্ছু করতে পারবেন না। আমি আপনার এমন চাকে ঢিল মেরে দিয়েছি না, যেখান থেকে আপনি ভয় পাচ্ছেন। প্রফেসর এস এম তখন বিদ্যাকে বলছে, কোন চাকে ঢিল মেরেছেন আপনি? বিদ্যা তখন বলছে যে সেটা আর কেউ নয়, একজন ড্রাইভার। কথাটা শুনেই তো কাশ্যপবাবু ভয় পেয়ে যায়। কাশ্যপবাবু বিদ্যাকে বলছে, তুমি একদম মুখ বন্ধ রাখো। বিদ্যা তখন চিৎকার করে বলছে যে আমি মুখ বন্ধ রাখবো না। আর সেই ড্রাইভারের নাম হচ্ছে দুলাল সাধুখা, যে কিনা আমার দত্তক নেওয়া মাকে রাস্তায় দাঁড়িয়ে খুন করেছিল, আর আমি সেটা প্রুফ করে ছাড়বো। কাশ্যপবাবু তখন চিৎকার করে বলছে, কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি, কিচ্ছু না। যা তখন বলছে, আপনি না অনেক পাপ করেছেন, তার শাস্তি তো আপনাকে পেতে হবেই। না আপনি কারোর ভালো বাবা হতে পেরেছেন, না আপনি কারোর স্বামী হতে পেরেছেন, আর না আপনি কোনো ভালো মানুষ হতে পেরেছেন। এরপর বিদ্যা প্রফেসর এস এমকে নিয়ে ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে রাজদেববাবু বাড়ির সকলকে চিৎকার করে বলছে যে বিয়ের কোনো নিয়মকানুন যেন বাদ না থাকে, আমি আমার ছেলের বিয়ে ধুমধাম করে দেব। ওই সৃঞ্জয়ী আর রাজরূপের মতন লুকিয়ে চুরিয়ে বিয়ে করতে দেব না। বিয়ের সমস্ত আচার আচরণ সব কিছু পালন করা হবে। তখনই সেখানে রাজদীপ আর রাজরূপ চলে আসে। রাজদেববাবু ওদের দুজনকে বলছে যে এই তোমরা শোনো, কাল থেকেই বিয়ের আয়োজন শুরু হবে। রাজদীপ তো শুনেই অবাক, বলছে কি কালকে থেকেই? রাজদেববাবু তখন বলছে, হ্যাঁ, ওইসব মেহেন্দি ফেহেন্দি কী সব হয় না, ওইসব হবে। বিশাল একটা ব্যাপার হবে, বাড়ির মধ্যে নাচ গান সমস্ত কিছু হবে, দেখে যেন মনে হয় বেশ একটা বড় কিছু হচ্ছে। ঠিক তখনই দেখা যায় তোরসা রাজদেববাবুর ফোনে ফোন করে। রাজদেববাবু ফোনটা ধরেই বলছে যে আরে আমি তো আপনার সঙ্গেই কথা বলবোই ভাবছিলাম। বলছি আপনাদের বাড়ির এই মেয়েটা আপনাদের পরিবার মানুক বা না মানুক, আইন অনুযায়ী ও বিদ্যা ব্যানার্জি, আমি ওর বিয়ের তোড়জোড় শুরু করে দিচ্ছি কাল থেকে। আমি জানি না আপনাদের বাড়ি থেকে কেউ আসবে কি আসবে না, কিন্তু আপনাদের বাড়ি থেকে যদিও কেউ না আসে না, তাহলে আমার দিক থেকে আমি বাপের বাড়ি হব, আমি আবার শ্বশুর বাড়ি হব। কথাটা মাথায় রাখবেন, আমি বিয়ের আয়োজন শুরু করে দিয়েছি। তোষা তখন বলছে, আপনি ভাববেন না, আমি এই পরিবার থেকে একাই যাব। পিউ তখনই এসে তোষাকে বলছে, ওমা দিদি, তুমি আমাকে বাদ দিচ্ছ কেন? তোষা তখন পিউকে বলছে, তুই যাবি? তো পিউ তখন বলছে, ওমা বিদ্যার বিয়েতে আমি যাব না? আমাদের বিদ্যার বিয়েতে আমি থাকবো না? যাই হয়ে যাক না কেন, আমি 100 বার যাব, 1000 বার যাব।
তোরসা এরপর রাজদেববাবুকে বলছে, শুনলেন তো, তাহলে আমি আর পিহু আমরা দুজনে যাচ্ছি। আপনি একদম ভাববেন না, আপনি বিয়ের আয়োজন শুরু করুন। আমি বিয়ের সব কটা অনুষ্ঠানে থাকবো, যখনই ডাকবেন আমি চলে যাব। রাজদেববাবু তখন বলছে, আর আপনার স্বামী? তোরসা তখন বলছে যে সে যা পারে করুক গিয়ে, আমি মেয়েটাকে অনেক কাঁদতে দেখেছি, আর আমি ওকে কাঁদতে দেখতে পারবো না। এরপর হয়তো ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না। রাজদেববাবু তখন তোরসাকে বলছে, থ্যাংক ইউ, আমি না আপনার কাছ থেকে এটাই আশা করেছিলাম। তাহলে আমি মেহেন্দির অনুষ্ঠানের আয়োজন শুরু করি? তোরসা তখন হাসতে হাসতে বলছে, হ্যাঁ শুরু করুন। সব আচার আচরণ পালন হবে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করুন। এই ব্যানার্জি পরিবারের থেকে তোরসা ব্যানার্জি আর এই পিহু ব্যানার্জি দুজনে থাকবেই। এই বলেই তোরসা ফোনটা কেটে দেয়। কিন্তু দূরে দাঁড়িয়ে থেকে তোরসার সমস্ত কথাগুলো ফাগুন শুনে নেয়। অপরদিকে দেখা যাচ্ছে যে রাজরূপ রাজদেববাবুকে বলছে যে দাদা, বিদ্যার বাড়ি থেকে বিদ্যার বাবা আসবে না। সব থেকে চিন্তার বিষয় ওই ফাগুনকে নিয়ে। অপরদিকে দেখা যাচ্ছে কপিল ফাগুনের কানে বিষ ঢালছে, বলছে তোর গর্ভধারিণী মা তোর সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। ফাগুন তখন বলছে, লাভ নেই, এই বিয়ে কিছুতেই হবে না। কাকাই তুমি কিছু একটা করো, আমি কিন্তু রাজরিতকে চাই। কপিল তখন বলছে, তুই চিন্তা করিস না, তোর বাবা তোর সুখের জন্য সব কিছু করতে পারে, তুই একদম চিন্তা করিস না, আমরা সকলে আছি তো। তোর কপাল পুড়িয়ে বিদ্যার সংসার আমরা সাজতে দেব না। অন্যদিকে দেখা যাবে বিদ্যা তো পঙ্কজবাবুর অফিসে চলে গেছে। বিদ্যা পঙ্কজবাবুকে বলছে, আপনি যেভাবে হোক ওই দুলালকে খুঁজে বের করুন। ওই লোকটা না আমাদের হাতের মধ্যেই ছিল, কিভাবে যে পালালো আমরা জাস্ট বুঝতেই পারলাম না। ওই দুলাল সাধুকাকে খুঁজে বের করলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। প্লিজ বড়বাবু, আপনি যেভাবেই হোক ওই দুলাল সাধুকাকে খুঁজে বের করুন, তাহলেই কিন্তু আমি আমার আসল বাবা আসল মাকে খুঁজে পাবো। পঙ্কজবাবু তখন বিদ্যাকে আশ্বাস দেয়, বলছে যে আপনি একদম চিন্তা করবেন না, আমি যেভাবেই হোক ওই দুলাল সাধুকাকে খুঁজে বের করবই, আপনি না একদম ভাববেন না। প্রফেসর এসএন তখন বিদ্যাকে বলছে, আপনি যে ড্রাইভারটার কথা বলছেন উনি সত্যি সত্যি কাশ্যপ ব্যানার্জির স্ত্রীকে খুন করেছিল? বিদ্যা তখন বলছে, কাশ্যপ ব্যানার্জির স্ত্রীকে খুন করেছিল কাশ্যপ ব্যানার্জি নিজেই, আর তারপরেই উনি ওই ঘটনাটাকে দুর্ঘটনা হিসাবে সাজিয়ে নিয়েছিলেন যাতে ওনার শাস্তি না হয়। ঠিক তার কয়েক মাস পরেই উনি বিয়ে করলেন মিসেস তোরসা ব্যানার্জিকে। বিদ্যা এরপর পঙ্কজবাবুকে বলছে, শুধু নজর রাখতে হবে ওই রহমানের ওপর। পঙ্কজবাবু তখন অবাক হয়ে যায়, বলছে কেন? বিদ্যা তখন বলছে, কি জানি, আমার মনে হচ্ছে রহমান খুন হতে পারে, রহমানকে কিন্তু কেউ টার্গেট করতে পারে। পঙ্কজবাবু তখন বলছে, কিন্তু কে? বিদ্যা তখন বলছে, স্বয়ং দুলাল, ও কোনো এভিডেন্স রাখতে চায় না, কারণ দুলালের জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও এটাই করতাম। ও এখন কোনো প্রমাণপত্র রাখবে না, ও পুরো একদম ক্রিমিনাল সাইকোলজিতে চলছে। পঙ্কজবাবু তখন বিদ্যাকে বলছে, তাহলে এখন কি করবেন, রহমানের কাছে একবার যাবেন? বিদ্যা তখন বলছে, হ্যাঁ চলুন, এক্ষুনি চলুন। এরপর পঙ্কজ আর বিদ্যা তো ওখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যাচ্ছে দুলাল তো নার্সের ড্রেস পরে রহমানের কেবিনে ঢুকে পড়ে। দুলাল রহমানের কাছে গিয়ে বলছে, রহমান তুই আজকে মুখ খুলেছিস, আজকে তোর একদিন কি আমার একদিন। রহমান তো ঘুমাচ্ছে, কিছুই বুঝতে পারছে না কে ওর কাছে এসেছে কে যাচ্ছে। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, দুলাল কি রহমানকে মারার আগেই বিদ্যা এসে রহমানকে বাঁচিয়ে নেবে নাকি না? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের মতামত।